আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যে মহানবীর জন্ম ও মৃত্যু দিবস পালন, রাসূলের জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইসলামী চিন্তাবিদদের, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। গত 6 মাসে সংগঠিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রিজভির। কাল বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটির গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, চিফ হুইপ। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের। 150 কূপ খননের সিদ্ধান্ত জ্বালানি প্রতিমন্ত্রী। 24 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু, মোট 950 জনের প্রাণহানি। এবং নেপালে পাহাড়ি ঢলে অন্তত 31 জনের মৃত্যু, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ প্রায় 400। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 12 রবিউল আওয়াল, ইসলামের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শেষ নবী। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সারা দেশে জশনে জুলুস, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, নফল ইবাদত ও রোজা রেখে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি আজ নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত। নাতে রসুলের সুরে সুরে আশেকে রসুলরা গাইছেন নূর নবীজির আগমনী গান। টুপি পাঞ্জাবি পরে আতর গুলাব আর সুগন্ধি মেখে ছোট বড় সব বর্ণ সব শ্রেণী পেশার মানুষ আজ কামলিওয়ালা নবীজির মোহব্বতে রাস্তায় নেমে ঈদে মিলাদুন্নবীর খুশি উদযাপন করছেন। সকালে মিরপুরে হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহি আলাইহি এর মাজার থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বা আনন্দ মিছিল বের করেন আহলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত সৈয়দ আবরার ইবনে শেহাব মাদ্দাজিল্লাহুল আলী। বলেন, রাসূল পাকের শুভ আগমন মানব সভ্যতার জন্য অধিকার প্রতিষ্ঠা ও বিপ্লবের। 12 রবিউল আউয়াল শুধু একটি তারিখ নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যেদিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জশ্নে জুলুস করেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে ঢল নামে অসংখ্য নবী প্রেমিকের। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা ঈমানের প্রধান দাবি। আল্লাহ রাসূলের যে ওসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, এইটাকে গঠন করার জন্য আমাদেরকে সবাইকে আখলাকুন নবী প্রতিষ্ঠিত করতে হবে। জুলুসে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের 12টি দেশের ইসলামিক স্কলাররা। বাংলাদেশের নবী প্রেমিকদের জোয়ার দেখে অভিভূত হন তারা। I very happy to contribute this nice celebration for the loving of the Rasulullah sallallahu alaihi wasallam in Egypt and in everywhere. আল আজহার থেকে যারা বাংলাদেশে আসেন ছাত্ররা এবং বলেন যে মিলাদুন্নবী বেদআ বা মিলাদুন্নবী জায়েজ না, ওনাদের শিক্ষক বলছে মিলাদুন্নবী জায়েজ, ওনাদের শিক্ষক মিলাদুন্নবী করতে এসেছে। هذا الاجتماع الذي نشهده الآن هو إثبات وبرهان على لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لأن أعظم إنسان هو سيدنا محمد صلى الله عليه وسلم سيد الأكوان. I am amazed that in Bangladesh the people can have so much mahabba and love for Rasulullah sallallahu alaihi wasallam. فجزاكم الله خيرا أنتم أهل الحب لرسول الله صلى الله عليه وسلم. জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন করা হয়।
রমনা এলাকায় জুলুস করেন গাউসিয়া রহমান, মইনিয়া মঞ্জিলের সাজ্জাদ নসীন, মাওলানা সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল মাইজভান্ডারি। এতে অংশ নেন মাইজভান্ডার দরবার শরীফের অসংখ্য ভক্ত অনুসারী। এদিকে ক্যাম্পাসে জশ্নে জুলুস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদে মিলাদুন্নবী সেলিব্রেশন কাউন্সিল। এদিন বিভিন্ন দরবার শরীফের ভক্ত আশেকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করেন। অন্তরে রাসূল পাকের প্রেম আর মুখে নারায়ে রিসালাত স্লোগান। নাতে রসুল গেয়ে আজ সরকারে দো আলমের শুভ আগমনের খুশি উদযাপন করছেন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। আশেকে রসুলরা বলছেন, পবিত্র কুরআনে বর্ণিত সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করতে পারলেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরবে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। শহর এবং আশপাশের এলাকায় নেমেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 16 শহরে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। এর নেতৃত্ব দেন আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ভোরের আলো ফোটার আগেই নাতে রসুলের সুরে পবিত্র এক মোহ মেখে নিস্তব্ধতা ভাঙে বন্দরনগরী চট্টগ্রামের। দুচোখ যেদিকে যায় নানা বয়স, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। এই জনজোয়ার শুধুই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ছাড়িয়েছে সব রেকর্ড। 1974 সালে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যাত্রা শুরু করে এই আয়োজন। চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশ্নে জুলুসটি সকালে আলমগীর খানকা প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এই আয়োজনে অতিথি ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। মহানবীর প্রদর্শিত দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা বুকে ধারণ করেই উদযাপিত হলো এবারের জশ্নে জুলুস। ভক্তদের প্রত্যাশা, এই প্রেমানুভূতি যেন প্রতিদিনের জীবনে ছড়িয়ে দেয় শান্তির আলো। এদিকে রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, বান্দরবন, মাদারীপুর, জামালপুর, মেহেরপুর সহ সারা দেশে এই দিনটি উপলক্ষে নানা আয়োজনে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম। নবীর জন্ম ও মৃত্যু দিবসে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ, সিরাত চর্চা এবং দান সদকা ও নফল ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন, পথভ্রষ্ট উম্মার হেদায়েতের জন্যই এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল-লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন। তার জন্ম এবং উফাতকে কেন্দ্র করে আবেগের বশবর্তী হয়ে মিছিল, শোভাযাত্রা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশ্লেষকরা। নবী জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই তিনি পরিচিতি পান আলামিন বা বিশ্বাসী হিসেবে। 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। 63 বছর বয়সে এই দিনেই পৃথিবী থেকে বিদায় নেন মহানবী। তাই 12ই রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম রকিব বলেন, এই দিনে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক। আনন্দ প্রকাশ করতে গিয়ে সেটাকে জশ্নে জুলুস করা, মিছিল করা কিংবা ঢোল তবলা বাজিয়ে এটাকে উৎসব মুখর বানিয়ে ফেলা, এটা শরীয়ত কখনোই আমাদেরকে বৈধতা দেয় না। মানে অনেক ধরনের অনেকের হয়তো আবেগ জড়িত থাকতে পারে, মানে আবেগ প্রকাশ করতে গিয়ে এত অতিরঞ্জন করে ফেলছি যে এটা আসলে কোরআন সুন্নাহ সমর্থিত কিনা। সৌদি আরবে পবিত্র হজের সময় খুতবার অনুবাদক মাওলানা AFM ওয়াহিদুর রহমান বলেন, রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন গঠনই প্রকৃত ইসলাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস দুঃখজনক হলেও সত্য, আমরা এই মাসকে সত্যিকার অর্থে কাজে লাগাই না। অতিরঞ্জন, বিদআত এবং নতুন সংযোজনের মধ্য দিয়ে এই মাসকে আমরা উদযাপনের
চেষ্টা করি। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, যদি আমরা এই দ্বীনের ভিতরে যা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, আসহাবু রাসূলুল্লাহ যেভাবে তাকে অনুসরণ করেছেন, এর বাইরে যদি আমরা কোনো বিষয় দ্বীন হিসেবে ইনক্লুড করি এবং সেটাকে দ্বীন হিসেবে ইবাদত হিসেবে অনুসরণ করি, এমত অবস্থায় পরোক্ষভাবে আমরা যেন বলছি রাসূলুল্লাহর দ্বীনটা ইনকমপ্লিট। সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালিউল্লাহর মতে, কোরআন ও হাদিস সমর্থন করে না এমন কর্মকাণ্ডে কারো জড়ানো উচিত নয়। এই পৃথিবী থেকে চিরবিদায়ের মুহূর্তে সর্বশেষ যে দোয়াটা লাশ কফিন কবরে রাখতে গিয়ে বলা হয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনেও প্রয়োজন, কবরেও প্রয়োজন, আখিরাতে কিয়ামতের মাঠেও তার সুপারিশ প্রয়োজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, দীর্ঘ 600 বছর যেভাবে চলেছে, আমরা ওইটাই নির্দিষ্টভাবে পালন করতে চাই। অতিরিক্ত কিছু এটা আসলেই বিদআত বা বিভ্রান্তি বা মানুষদেরকে অন্যায়ের দিকে ধাবিত করে। ইসলামী চিন্তাবিদরা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি আজীবন শান্তির বার্তা দিয়েছেন। কাফেরদের তো বটেই, আপনজনদের হাজারো অত্যাচার সহ্য করে সত্য প্রচারে অটল ও অবিচল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এখন ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুর্ভাগ্য হচ্ছে যে উনি তো এখন মহাসচিব নাই, না ভারপ্রাপ্ত মহাসচিব বলছে। আচ্ছা, আজকে দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয় সরকার, খুবই সফল। তাহলে ওনারা কি এই কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? জন দুর্ভোগের সাথে জড়িত সকল আইটেম, গ্যাস নাই, কারখানা বন্ধ হয়ে গেছে, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমার দেশের অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে, কারণ বাইরেরা তো বসে থাকবে না। তাহলে আমাদের দেশে অর্থনৈতিক উপরে চাপ হবে, বেকারত্ব তৈরি হবে। এগুলো কি সরকারের ব্যর্থতা নয়? আইন শৃঙ্খলা, এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসে সফল চলে? এই জন্য আমরা স্পষ্ট যা বলেছি এখনো সে কথার উপর আমরা আছি। ওনার এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি। ভাই একটু সেটা, আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম, ইসলাম নিয়ে কাজ করি। সেটা আগামীকাল যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, 6 মাসের মধ্যে জুলাই সনদ পাস করার একটা কথা ছিল 180 কর্মদিবসের মধ্যে। এই অধিবেশনের পর খুব বেশি সময় থাকবে না। কালকে যে আইনগুলো নিয়ে আসা হচ্ছে যদি এগুলো পাস হয়, এবং কালকের মধ্যেই বা এই অধিবেশনের মধ্যেই সংসদীয় কমিটিগুলো গঠন করার কথা রয়েছে এবং বাধ্যবাধকতাও রয়েছে। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের 10 থেকে অধিক সভাপতি পাওয়ার কথা, কিন্তু আজকে চিফ হুইপ যেটি বলেছেন, যেহেতু জুলাই সনদ পাস হয়নি এবং যদি পাস হয়, তিনি যদি কথাটা বলেছেন, তাহলে তারা পরবর্তীতে পাইলে পাবে, যদি পাস না হয় তাহলে আমাদের কিছু করার নেই। প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনাদের নাম চাওয়া হয়েছে, যদি জুলাই সনদের ভিত্তিতে না হয় আপনারা সেই নামগুলো দিবেন কিনা? আর যদি এই অধিবেশনের মধ্যেই যদি জুলাই সনদ পাস না হয় তাহলে পরবর্তীতে আপনাদের অবস্থা। ধন্যবাদ আপনাকে। সংসদে স্থায়ী কমিটিগুলো নিয়েও জুলাই সনদে আমাদের একটা ঐক্যমত ছিল যে বিরোধী দল অনেকগুলো কমিটির সভাপতি পাবে, বিশেষত 4টা কমিটি তারা ফিক্সড বাধ্যতামূলকভাবেই তারা পাবে। তো তারা সেই কমিটমেন্টটাও রক্ষা করে নাই এবং তারা এখন বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো জুলাই সনদে তো এটা তো কমিটমেন্ট ছিল, জুলাই সনদের যেই অংশগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত ছিল সেটা সংবিধান সংস্কার আমরা বলছি, তারা বলছে সংশোধন, সেগুলোর পরে হয়তো সেগুলো নিয়ে সমাধান মানে সুরাহা হতে পারত। কিন্তু এই স্থায়ী কমিটির বিষয়টা তো আসলে সংবিধান বিষয় না, এটা কিন্তু এখনই স্থায়ী কমিটির সভাপতিটা বিরোধী দলকে দিয়ে দেওয়া উচিত ছিল আমাদের জায়গা থেকে। কিন্তু দর্শক, এতক্ষণ চলছিল 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে ব্রিফিং চলছিল, সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। গত 6 মাসে সংগঠিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন তিনি। মোহাম্মদ মহসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গৌরবের সাথে ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছেন। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 6 মাসে সংগঠিত সব অপরাধ আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। সামনের দিনগুলোতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। একটি মহল এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিজম যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে। সরকারের ভুল হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি। জন্মভূমিকে স্বাধীনতার স্বাদ দিতে, গণতন্ত্রের স্বাদ দিতে, আইনের শাসনের স্বাদ দিতে আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিকেল ৩টায় শুরু হবে সংসদের কার্যক্রম। এতে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, তৃতীয় অধিবেশনে 7 বা 10 দিনের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে। সম্পত্তি হস্তান্তর এবং গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলের মতো গুরুত্বপূর্ণ 6টি বিল এবার উত্থাপিত হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি জানান, সংবিধানের কমা, দাড়ি কিংবা সেমিকলনের পরিবর্তনও সংস্কারের অংশ। তাই সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দ্রুত দেবে বলেও আশা করেন তিনি। গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। আইন হবে এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো
যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন তিনি জীবিত থাকবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার। এতে শিল্প কারখানায় বেশি গ্যাস দেওয়া যাবে বলে আশা করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, দ্রুত এলএনজি আনতে ইন্দোনেশিয়া গেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আলোচনা চলছে মালয়েশিয়া, কাতার সহ আরও কয়েকটি দেশের সাথে। পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে 150 কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এক সময় বলা হতো গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাস সংকটে ডুবতে বসেছে শিল্প প্রতিষ্ঠান। বাড়ছে তাদের দেনা, ঠিকমতো চলছে না সার কারখানা। সিএনজি পাম্প কিংবা বাসাবাড়িতেও ভোগান্তি ছাড়ছে না। খরচ কিছুটা কমের কারণে দেশের 43% বিদ্যুৎ উৎপাদন করা হয় গ্যাস দিয়ে। এবার তাতে লাগাম টানতে যাচ্ছে সরকার। গ্যাস সরবরাহ বাড়াতে অতিরিক্ত ব্যয়ে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটাকে সাম্প্রতিক অতীতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বিদ্যুৎ উৎপাদন আমরা চেষ্টা করছি। 4000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা যদি সেটা করতে পারি তাহলে গ্যাসের চাপ এখানে থেকে কিছুটা কমবে, যাতে করে আমরা এই অতিরিক্ত গ্যাসটা আমরা আমাদের শিল্প কারখানাগুলোতে আমরা সরবরাহ করতে পারি। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 360 থেকে 400 কোটি ঘনফুট। উৎপাদন হয় সর্বোচ্চ 260 কোটি। তার মধ্যে দেশীয় কূপ থেকে পাওয়া যায় 160 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 100 কোটি। এলএনজি সরবরাহে ঘাটতি আর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘাটতি আরও বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। যেই মূল্যে আমি একটা এলএনজি কার্গো কিনতাম, তার থেকে কার্যত 3 গুণ দামে এলএনজি কার্গো কিনতে হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দপ্তরের, উনি এই মুহূর্তে ইন্দোনেশিয়া সফররত। উনি বিকল্প উৎসের খোঁজে কিন্তু গেছে। আমি যেমন গত সপ্তাহে কাতারে গেছি, মাননীয় অর্থমন্ত্রী আগামী সপ্তাহে আরেকটি দেশে যাবেন। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সোর্স আমরা সার্চ করে যাচ্ছি। এলএনজি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে আরও 150টি কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। সরকার পরিচালনার জায়গা থেকে আমরা বারংবারই কিন্তু জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিক সরবরাহের তুলনায় আমরা 88% সরবরাহ দিচ্ছি, অনলি 12% সরবরাহ কম আছে। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের দুর্ভোগ কমতে থাকবে। তিনি জানান, গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনা নাশকতা কিনা সেটাও খতিয়ে দেখছে সরকার। আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করাচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171 জন। স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 851টি শিশুর, আর হামে আক্রান্ত হয়ে আরও 99টি শিশু প্রাণ হারিয়েছে। নেপালে আকস্মিক বন্যায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। শতাধিক ভারতীয় সহ নিখোঁজ হয়েছেন অন্তত 400 জন। এদের মধ্যে বিদেশি পর্যটক 291 জন। এই বিদেশিদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালের নোয়াকট ও ধাদিং জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক বন্যায় ভোতে কোশি নদীর পানি প্রবল স্রোতে বিভিন্ন এলাকা ভেসে গেছে। বন্যায় বেশ কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলেই এই বন্যার সৃষ্টি হয়। দুর্যোগ কবলিত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তান সহ 4 জনকে
হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা মহানগর কমিটি। এর আগে মঙ্গলবার রাতে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন সীমান্ত চন্দ্র দাস। তিনি এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান 2 আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু। রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন তিনি। তদন্ত কর্মকর্তা জানান, সীমান্তের দেয়া তথ্যের সঙ্গে আসামিদের জবানবন্দির মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রাতে আসামিরা সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করেছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। মামলাটি কোতোয়ালি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ময়না তদন্তে নিহতদের শরীরে কোনো রাসায়নিক বা এসিড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। এই দুজনকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে আরো কেন জিজ্ঞাসাবাদ করা হয় নাই? তারা যা বলেছে নিজেদেরকে সম্পৃক্ত করে এটাকে পুলিশ এনাফ মনে করলো কেন? এই ঘটনার পিছনে নাটের গুরুকে ছিল, তাকে বের করুন। আমাদের একটাই চাওয়া, সুষ্ঠুভাবে আরো তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার পাওয়া যায়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, সরকারের প্রতি ভরসা আছে। ওনারা যা করবেন তদন্ত করে আমরা মনে করি যে ওনারা আমাদেরকে সঠিক বিচার পাওয়াই দিবেন। ওনাদের কাজ যথাসাধ্য ওনারা চালায় যাচ্ছেন, আমাদেরকে সেটাই আশ্বস্ত করছেন যে আমরা আমাদের সর্বশেষ আমরা এর শেষ দেখে ছাড়ব। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বাংলাদেশের সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজাকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করলে সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এই সাক্ষাতে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে 1971 সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানের অনন্য ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। আলোচনায় শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ এবং ভুটানের দূরদর্শী গ্যালেফো মাইন্ডফুলনেস সিটি প্রকল্পের দ্বিপক্ষীয় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী অবস্থান শেষে সকাল 6:30টায় ভুটানের উদ্দেশ্যে বিমানটি ঢাকা ত্যাগ করে। রাজবাড়ীতে দেখা দিয়েছে সারের সংকট, বিশেষ করে টিএসপি ও ডিএসপি সার চাহিদা মতো না পাওয়ার অভিযোগ কৃষকদের। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বাইরে থেকে বেশি দামে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ বলছে জেলায় সারের সংকট নেই, তবে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছে তারা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের বিভিন্ন স্থানে সার সংকট ও বেশি দাম নেয়ায় ক্ষুব্ধ কৃষকরা। রাজবাড়ীতেও ডিলারদের কাছে না পাওয়া এবং বাজার থেকে বেশি দামে সার কেনার অভিযোগ কৃষকদের। এ জেলায় এখন চলছে রোপা আমন আবাদ মৌসুম, তবে মৌসুমের শুরুতেই সারের সংকটের অভিযোগ তুলে কৃষকরা বলছেন, চাহিদা মতো টিএসপি ও ডিএপি সার না পাওয়া এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সার নাই, তারপরে 3 খান বস্তা দিছে, 4,500 টাকা দাম নিছে। আমরা চাই যে কৃষকের সারের দাম কম হোক, ফসলের দাম বেশি হোক। চলতি বছর রাজবাড়ীতে টিএসপি সার চাহিদার চেয়ে অর্ধেক বরাদ্দ হয়েছে বলে জানান ডিলাররা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সার যদি দোকানদার না দিতে পারে আমরা কি বলবো? সার চাহিদা মতন আমরা পাচ্ছি না, দাম বেশি নিতেছে, সেই হিসাবে তারপরেও বেশি নিলে ডিলাররাই তো পাইতেছে না। সারটা বরাদ্দ আমাদের পাওয়ার কথা, সেই বরাদ্দটা আমরা পাই না। কৃষি বিভাগ বলছে, রাজবাড়ীতে সারের কোনো সংকট নেই, তবে খুচরা পর্যায়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ তাদের নজরে এসেছে। ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ আছে, আমরা গত মাসে বেশ কয়েকটা জায়গায় ডিডি সার সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি বিষয়টা আসলে কিছু কিছু ক্ষেত্রে সত্য। এর আগে সার সংকটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ডিলার পয়েন্টের গুদাম ভেঙে কৃষকরা প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। সরবরাহ স্বাভাবিক ও সারের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দেশ জুড়ে অস্থিরতা আরও বাড়বে, এমনটাই মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানী চানখার পুল আহলা দরবার শরীফের উদ্যোগে পবিত্র যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর এক সেমিনারে তিনি কথা বলেন। প্রশাসক জানান, আগামী 1 বছরের মধ্যে দক্ষিণ সিটির ড্রেন সংস্কার করা হবে। আমাদের ধর্ম সেটা বলেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকে ডেঙ্গু রোগ বাড়তেছে। এই ডেঙ্গুটা কেন হচ্ছে? মশা। এই মশাটা কোত্থেকে জন্মায়? আপনার আমার ঘরে, আপনার আমার সামনে যেখানে পানি জমে থাকে সেখানে। যদি সেই পানিটা আমি না জমতে দেই তাহলে কিন্তু মশার উৎপত্তি হবে না। সোনালী আঁশ ঘিরে মাদারীপুরের মাঠে এখন কর্মচাঞ্চল্য। পাট কাটা, আটি বাঁধা ও জাগ দেওয়ার ব্যস্ততা। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে বলে দাবি কৃষকদের। তবে উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বীজ, সার কৃষকদের মাঝে সময় মতো বিতরণ করায় বাম্পার ফলনের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। মাদারীপুর জেলায় 5টি উপজেলায় বিস্তীর্ণ পাটের মাঠ। কেউ কাটছেন পাট, কেউ আটি বাঁধছেন, কেউ আবার কাঁধে করে কাটা পাট নিয়ে যাচ্ছে খাল, ডোবা বা জলাশয়ে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। পাট তেমনি আল্লাহ খুব ভালো দিছে জমিতে, কিন্তু পাটের যে দাম, এই দামে তো কৃষক বাঁচার মতো কায়দা নেই। খাটনি হিসেবে আমাদের কোনো মূল্য পাই না। 5,000 টাকা 6,000 টাকা মূল থাকলে তাহলে একটা ভাবে থাকে। পানি নাই কারণে বদলির দামও বেশি, আবার দিতে কত এক জায়গা থেকে আরেক জায়গায় টানিয়ে নিয়ে জাগ দিতে হয়, তার কারণে খরচ অনেক ব্যয়বহুল বেশি। পরিবারের সদস্যদের পাশাপাশি কাজে যুক্ত হয়েছেন দিনমজুররাও। ফলে পাট কাটার মৌসুমে গ্রামীণ জনপথে বেড়েছে কর্মচাঞ্চল্য। 1,000 টাকা রোজ বদলা 6টা থেকে 12টা পর্যন্ত এর দিয়া সার বেতন দিয়া পুরায় না। সরকারের কাছে বিনীত আবেদন, পাটের দাম 5 থেকে 5.5 বা 6,000 টাকা দিলে বাংলাদেশের কৃষক মোটামুটি কৃষি কাজ করে বাঁচতে পারবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের সময় মতো বীজ ও সার বিতরণ করায় বাম্পার ফলন হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই বছর পাট চাষের আওতায় আমরা 4,900 জন চাষিকে আমরা পাট বীজ এবং সার বিনামূল্যে প্রণোদনা দিয়েছিলাম। সেই কারণে পাটের আবাদ এবার উৎসাহব্যঞ্জক হয়েছে। পাট চাষের আবাদের যে খরচ, সেই খরচের তুলনায় আপনার বাজার দর ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি 2026-27 অর্থ বছরে মাদারীপুরে 5 উপজেলায় 34,665 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে আবাদ হয়েছে 35,122 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে 22 রশ্মি বিশ্ব জাকের মঞ্জিলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল মজুদ্দেদি। পরে পায়রা ও বেলুন উড়ানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এবারে অর্থ সংবাদ। বই খাতা আর স্টেথোস্কোপের ব্যস্ততা ছাপিয়ে উৎসবের আমেজ যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে। চিকিৎসা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দিতে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি খাবার আর হস্তশিল্পে সাজানো হয় নানা স্টল। আর এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 7 দিনের স্পোর্টস ও কালচারাল উইক। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম।
যশোরের আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল হেলদি ফুড ফেস্টিভ্যাল, যেখানে স্থান পায় দেশি বিদেশি শিক্ষার্থীদের তৈরি নানা স্বাস্থ্যকর খাবারের স্টল। ছিল পাটিসাপটা, কেক থেকে শুরু করে ভারতের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ নানা আয়োজন। শিক্ষার্থীদের এসব স্টল ঘুরে দেখেন আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান। শিক্ষার্থীদের ভিন্নধর্মী এই আয়োজনের প্রশংসা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। পড়াশোনার বাইরে তোমাদের একটা জগৎ আছে, তোমরা পড়াশোনার বাইরে বইয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাও নেই, সেটা তোমরা নিজেরাই প্রমাণ করলে। আমি খুব খুশি হয়েছি, শুক্রিয়া। আমি নিজেই যখন ডাক্তারি পড়েছি টেলিভিশনে খবর দেখার সময় পাই, কিন্তু এখন তোমাদের দেখে মনে হচ্ছে না পড়াশোনার বাইরেও কিছু তোমাদের একটা মন আছে। জেনজি মানেই সবাই ভাবতো যে তারা ল্যাপটপ, কম্পিউটার আর বই খাতা নিয়ে ঘরের মধ্যেই পড়ে থাকবে, কিন্তু আজকে সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে যে না, এই জেনজিরা অনেক কিছু করতে পারে। ছাত্রীদের এই একঘেয়েমি পড়াশোনার মাঝে এটাকে একটু ব্রেক দেওয়ার জন্য, তাদের নতুন করে আবার মানে শক্তি সঞ্চয় করার জন্য, তাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই অনুষ্ঠানটা এইভাবেই করা হয় আর কি। আমাদের মেয়েরা যে পড়াশোনার পাশাপাশি অন্য যে তাদের আরো প্রতিভা আছে, বিশেষ করে রান্নার দিকটার, সেইগুলো এখানে ফুটে ওঠে। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই নয়, তারা যে অন্যান্য ক্ষেত্রেও দেশের শিক্ষাঙ্গনে একটি আদর্শ মেডিকেল কলেজ হিসাবে এগিয়ে যাচ্ছে। আয়োজন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। তারা জানান, খাবারের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে সাংস্কৃতিক মেলবন্ধন। সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন আমাদের এই হেলদি ফুড ফেস্টিভ্যাল কম্পিটিশনটা হবে। ইটস রিয়েলি অ্যামেজিং, ইট ওয়াজ রিয়েলি নিডেড ফর আওয়ার রিফ্রেশমেন্ট এন্ড উই আর এনজয়িং দিস। চিকিৎসার গণ্ডি পেরিয়ে স্বাস্থ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা শিক্ষার্থীদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীতে উদ্বোধন হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশের সেরা সুপার শপ মেট্রো মার্টের নতুন আউটলেট। মিরপুর 60 ফিটে আউটলেটটির উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য মানুষের সাথে আবেগের সম্পর্ক তৈরি করা, কোনো হিসাব নিকাশ নয়। পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে এটি হয়ে উঠবে পুরো এলাকাবাসীর নিজস্ব কমিউনিটির অংশ। সাধারণ দোকান ছাড়িয়ে মেট্রো মার্টকে সবাই নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ জয়নুল আবেদিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, শুধু পণ্য বাছাইয়ের বেলায় নয়, মেট্রো মার্ট তার সম্পূর্ণ ব্যবসায়িক চিন্তাধারাতেই হালাল পন্থা অনুসরণ করে যাচ্ছে। তাই সম্মানিত ক্রেতারা পণ্য বাছাই করতে পারছেন নিশ্চিন্তে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের 3য় তলায় এই আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকদের কক্ষে থাকা 16 শিশুর মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে 14 শিশু আগুনে পুরোপুরি দগ্ধ হয়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। মাসুদ রানার রিপোর্ট। এক মুহূর্তে 15টি জীবনের প্রদীপ নিভে যাওয়া এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, নিহতের নিষ্ঠুরতা এক চরম ট্র্যাজেডি। যে শিশুদের প্রথম মুক্ত বাতাস বুক ভরে নেওয়ার কথা ছিল, তাদের নিঃশ্বাস শেষ হয়ে গেল বিষাক্ত ধোঁয়ায়। আর যে বাবা মা সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ফিরতে হলো শূন্য হাতে, বুক ফাটা আর্তনাদ নিয়ে। उसके 2 घंटे बाद यहाँ पे रेस्क्यू आई है, 4 घंटे बाद पुलिस आई है, यहाँ पे चस्के लेने आए हैं, एसीडीसी सारे यहाँ पे चस्के लेके अंदर बाहर घूम फिर के चले गए। ঘটনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে। পাকিস্তানের জিও টিভির দেয়া তথ্য অনুযায়ী আগুন লাগার সময় হাসপাতালে ওই ওয়ার্ডে 16 জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা গেছে, বাকি 15 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।
হাসপাতালে এয়ার কন্ডিশন সিস্টেমের ত্রুটির জেরে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে কুলিং অপারেশন চালানো হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মাসুদ রানা, এটিএন বাংলা। প্রতারণার অভিযোগে করা এক মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জোনায়েদের আদালত এই আদেশ দেন। এর আগে প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এই বিজ্ঞ আদালত থেকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আকারে এটা উচ্চ আদালতে আপিলের দায়ের শর্তে আমরা জামিন পাবো এবং ওখানে আশা করি যে আমরা এই মামলাটা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আশা করব যে ওখান থেকে আসামি খালাস পাবে। এবারে খেলার খবর। শরীফুলকে বিসিবি কাউন্টি ক্রিকেট খেলার ছাড়পত্র না দিলেও জোড়া সুখবর পেলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হারলেও আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। বোলারদের র্যাঙ্কিংয়ে 17 ধাপ এগিয়ে 57 নম্বরে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন শরীফুল, 13 ধাপ এগিয়ে 70 নম্বরেও আছেন এই অলরাউন্ডার। সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজও, 1 ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন 23 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টে 6 উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থান ধরে রেখেছেন তিনি। ভারত সিরিজ নিয়ে জল্পনা কল্পনা শেষ না হতে আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী অক্টোবরে দুবাইয়ে আফগানদেরও বিপক্ষে একটি টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিল লাল সবুজের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে থাকা বাংলাদেশ এরপর খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দীর্ঘদিন পর মাঠে নেমে আবারও মুগ্ধতা ছড়ালেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সুইস তারকা রজার ফেদেরার। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামের সেন্ট্রাল কোর্টে বিপুল সংখ্যক ভক্ত দর্শকের উপস্থিতিতে 2টি প্রদর্শনী ম্যাচ জিতে ইউএস ওপেনের আঙিনায় বিজয়ীর বেশে ফিরলেন এই সুইস তারকা। অ্যান আইকন রিটার্নস টু নিউ ইয়র্ক নামের এই খেলা দেখতে গ্যালারি ছিল পরিপূর্ণ। সুইজারল্যান্ডের 45 বছর বয়সী রজার ফেদেরার পরাজিত করেন এন্ডি রডিককে এবং পরে জন ম্যাকেনর সাথে জুটি বেঁধে রডিক ও আন্দ্রে আগাসি জুটির বিপক্ষেও জয় পান। 2019 সালের পর এই প্রথম ইউএস ওপেনের কোর্টে ফিরলেন রজার ফেদেরা। 2004 থেকে 2008 সাল পর্যন্ত টানা 5টি ইউএস ওপেন পুরুষ এককের শিরোপা জিতেছিলেন সুইস এই কিংবদন্তি। দেশব্যাপী রাগবি খেলাকে জনপ্রিয় করতে ঢাকার 6টি স্কুলের 12টি দলে অংশগ্রহণে শুক্রবার শুরু হবে কেজিএন মেডিকেয়ার অনূর্ধ্ব 10 মিনি রাগবি ফেস্টিভ্যাল। এই উপলক্ষে গুলিস্তানের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানানো হয় 12টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তারেক চৌধুরী, সহ সভাপতি মৌসুম আলী এবং যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহানবীর জন্ম ও মৃত্যু দিবস পালন, রাসূলের জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইসলামী চিন্তাবিদদের, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। গত 6 মাসে সংগঠিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রিজভির। কাল বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, চিফ হুইপ।
গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের 150 কূপ খননের সিদ্ধান্ত জ্বালানি প্রতিমন্ত্রী। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু, মোট 950 জনের প্রাণহানি। এবং নেপালে পাহাড়ি ঢলে অন্তত 31 জনের মৃত্যু, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ প্রায় 400। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।